সুপ্রিয় সহকর্মীবৃন্দ এবং কাছে দূরে সকল শিক্ষক যারা এই অনলাইন ক্লাস দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আর আমার প্রিয় শিক্ষার্থীরা যারা এখন অনলাইন ক্লাসে আছো সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আমি নাসরিন আক্তার, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান, সরকারি বাংলা কলেজ ঢাকা। বর্তমানে কোভিড-19-এর কারণে যে দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তোমরা তার মধ্যেও যে অনলাইন ক্লাসে উপস্থিত থেকে তোমাদের পড়াশোনা চালিয়ে নিচ্ছ সেজন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং এই অনলাইন ক্লাসের উদ্যোগ গ্রহণ করার জন্য আমাদের সুযোগ্য অধ্যক্ষ, উপাধ্যক্ষ মহোদয় এবং আমাদের বিভাগীয় প্রধানকে আন্তরিক ধন্যবাদ জানাবো সব। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। তোমাদেরকে গত ক্লাসে আমি অনার্স প্রথম বর্ষের ক্লাসে মাইক্রোবায়োলজি বিষয়ে তোমাদেরকে আলোচনা করেছিলাম। আজকে আমি মাইক্রোবায়োলজি থেকে তোমাদেরকে আলোচনা করব গ্রোথ অফ মাইক্রো অর্গানিজম অধ্যায় থেকে। তো চলো আমরা একটু দেখি তোমাদের গ্রোথ অফ মাইক্রো অর্গানিজম চ্যাপ্টারটা। আজকে গত ক্লাসে আমরা ভাইরাস অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা অণুজীবের বৃদ্ধি নিয়ে আলোচনা করব। অণুজীবের বৃদ্ধি বলতে আমরা কি বুঝি? অণুজীবের বৃদ্ধি বলতে আমরা কোষীয় উপাদানের সাধারণ বর্ধিত অবস্থাকে অণুজীবের বৃদ্ধি বলবো। অণুজীবের বৃদ্ধি, আমরা বিভিন্ন রকম অণুজীবকে জানি যেগুলো খালি চোখে দেখা যায় না, তাদেরকে আমরা কি বলবো? অণুজীব, অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া যাদের দেখা যায় না তাদেরকে বলা হবে অণুজীব। তোমরা দেখতে পাচ্ছ না বোধহয়, স্ক্রিনটা পুরো দেখা যাচ্ছে না। আশা করছি এখন দেখা যাচ্ছে। তো অণুজীব, বিভিন্ন রকম অণুজীবেরই বৃদ্ধি ঘটে, কারণ তারা পুষ্টি গ্রহণ করে এবং অণুজীবের বৃদ্ধি ঘটে। অণুজীবের বৃদ্ধি বলতে আমরা আসলে কি বুঝবো? যে অণুজীবের আকার বৃদ্ধি পাওয়া কিংবা অণুজীবের সংখ্যা বৃদ্ধি, দুটোকে আমরা অণুজীবের বৃদ্ধি হিসেবে বুঝব। তো অণুজীবের বৃদ্ধির সংজ্ঞাটা হচ্ছে কি? প্রকৃতপক্ষে অণুজীবের কোষীয় উপাদানের সাধারণ বর্ধিত অবস্থাকে অণুজীবের বৃদ্ধি বলব। অণুজীবের বৃদ্ধির প্রকার বা ধরন, যেমন আমরা জানি ব্যাকটেরিয়া অণুজীব, ভাইরাসও অণুজীব, ইস্ট, অন্যান্য ছত্রাক, এরা সবাই কি অণুজীব। তো আমরা বিভিন্ন রকম অণুজীবের বৃদ্ধির ধরন দিয়ে অণুজীবের বৃদ্ধির ধরনটা তোমাদেরকে বোঝাবো উদাহরণ দিয়ে। ব্যাকটেরিয়ার ধরন, ব্যাকটেরিয়া সাধারণত দ্বিবিভাজন পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করে। বৃদ্ধির এক পর্যায়ে ব্যাকটেরিয়া কোষের সমুদয় বস্তু বা উপাদান দ্বিগুণ হয়ে যায় এবং পরে কোষ প্রাচীর ও সাইটোপ্লাজমিক মেমব্রেন সংশ্লেষিত হয় এবং মাতৃকোষটি কি হয়? বিভাজিত হয়ে যায়, হয়ে দুটি সম আকৃতির ব্যাকটেরিয়া তৈরি করে এবং এই অনুকূল পরিবেশে ব্যাকটেরিয়া কোষের সংখ্যা বৃদ্ধি দ্বিগুণ হতে প্রজাতিভেদে সময় লাগে 20 থেকে 30 মিনিট। তারপর আমরা দেখি ভাইরাস বৃদ্ধির ধরন। ভাইরাস এক ধরনের অতি আণুবীক্ষণিক অণুজীব। এদেরকে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া সাধারণত দেখা যায় না। ভাইরাসের বৃদ্ধিটা পোষক নির্ভর, কাজে সাধারণ নিয়মে ভাইরাসের বৃদ্ধি ঘটে না। পোষক দেহের উপকরণ ব্যবহার করে ভাইরাসের বৃদ্ধি সাধিত হয় এবং পোষক কোষের অভ্যন্তরে ভাইরাসের বৃদ্ধি ঘটে এবং পোষক কোষের বিগলনের মাধ্যমে ভাইরাসগুলো মুক্ত হয় এবং ভাইরাসের 50 থেকে
300টি অনুলিপনের পর পোষক কোষ বিগলিত হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে একটা পোষক কোষকে ভাইরাস আক্রমণ করছে, এর ভিতরে ঢুকছে এবং ভাইরাস পোষক কোষের উপাদান ব্যবহার করে তার ডিএনএর কপি তৈরি করতে থাকে এবং একই সাথে প্রোটিন সংশ্লেষণ করতে থাকে। অতঃপর প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ দুটোই যখন তৈরি হয়ে যায়, দুটো মিলে নতুন করে ভাইরাস দেহ তৈরি হয় এবং অসংখ্য ভাইরাস তৈরি হওয়ার পরে পোষক কোষটি ফেটে যায় এবং ভাইরাসগুলো মুক্ত হয়ে আসে এবং পোষক কোষটি মারা যায়। এবার আমরা দেখব ইস্ট কোষের বৃদ্ধির ধরন। ইস্ট হচ্ছে একটা এককোষী ছত্রাক, আমরা একে স্যাকারোমাইসিস নামও জানি। এই ইস্ট কোষের সংখ্যা বৃদ্ধি সাধারণত বাডিং পদ্ধতি বা কুড়ি সৃষ্টির মাধ্যমে ঘটে। মাতৃকোষের এক পাশে একটা কুড়ির সৃষ্টি হয়, যেমন এটা একটা কোষ, এর পাশে একটু কুড়ি সৃষ্টি হয়, এরকম ছোট এক বা একাধিক কুড়ি তৈরি হতে পারে। এবং মাতৃকোষের এই কুড়িটি মাতৃকোষের আকৃতির সমান না হওয়া পর্যন্ত তার কোষের সমুদয় বস্তু বৃদ্ধি অব্যাহত থাকে এবং যখন অপত্য কোষটি আকার আকৃতিতে মাতৃকোষের সমান হয়ে যায় তখন এটি মাতৃকোষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। উপযুক্ত পরিবেশে এই কুড়িগুলো শুরু থেকে পূর্ণতা প্রাপ্তি ও মাতৃকোষ থেকে বিচ্ছিন্ন হতে সময় লাগবে 90 থেকে 120 মিনিট। দ্বিবিভাজন পদ্ধতিতেও ইস্টকোষের সংখ্যা বৃদ্ধি হয়ে থাকে। অন্যান্য ছত্রাকের বৃদ্ধির ধরন। হাইফা ও শাখা প্রশাখার মাধ্যমে ছত্রাকের বৃদ্ধি সাধিত হয়। প্রস্থপ্রাচীর সৃষ্টির মাধ্যমে হাইফার শীর্ষদেশের একটা অংশ মাতৃকোষ থেকে আলাদা হয়ে যায়। যেমন এগুলো হচ্ছে সূত্রাকার হাইফা, ছত্রাকের সূত্রাকার হাইফা, এবং দেখা যাচ্ছে শীর্ষদেশের কতটুকু অংশ এখান থেকে আলাদা হয়ে গেল, দেহ থেকে আলাদা হয়ে এই বিচ্ছিন্ন অংশটুকু অনুকূল পরিবেশে পুষ্টি গ্রহণ করে আবার পূর্ণাঙ্গ এরকম দেহ তৈরি করে। তো এইভাবেই ছত্রাকেও সংখ্যা বৃদ্ধি হয়ে থাকে। ব্যাকটেরিয়ার বৃদ্ধির বিভিন্ন ধাপ। ব্যাকটেরিয়ার বৃদ্ধির ধাপগুলো হচ্ছে বিলম্বিত দশা বা ল্যাগ ফেজ, সংখ্যা বৃদ্ধি দশা বা লগ ফেজ, স্থির দশা বা স্টেশনারি ফেজ, আর মৃত্যু দশা বা ডেথ ফেজ। এই চারটা দশা আমরা ব্যাকটেরিয়ার মধ্যে পেয়ে থাকি। বিলম্বিত দশা, ব্যাকটেরিয়া কোষের সংখ্যা বৃদ্ধি হয় না। বিলম্বিত দশাটা হচ্ছে অনেকটা নতুন পরিবেশে অভিযোজিত হওয়ার মতো। আমরা যখন একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে যাই, বা যেমন আমরা বাসা বদলাই, নতুন একটা পরিবেশে যাই, তখন আমাদের কি হয়, নতুন পরিবেশের সাথে অভিযোজিত হতে বেশ কিছুদিন সময় লাগে। সেখানকার মানুষের সাথে সম্পর্ক স্বাভাবিক হতে বা সহজ হতে বা ওই পরিবেশে আমাদের ভালো লাগতে কিছুটা সময় লাগে। এই যে কিছুটা সময় লাগে, এটাই হচ্ছে ব্যাকটেরিয়ার নতুন পরিবেশে অভিযোজিত হওয়ার জন্য যে সময়, সেটা হচ্ছে বিলম্বিত দশা। এবং এই সময়ে কোষের সংখ্যা বৃদ্ধি হবে না, প্রতিটি কোষ আলাদাভাবে দেহের আকার বৃদ্ধি করবে এবং কোষ শারীরবৃত্তীয়ভাবে সক্রিয় হয়ে উঠবে এবং কোষের ডিএনএ সংশ্লেষ ও বিভাজনের জন্য প্রয়োজনীয় এনজাইম, কোএনজাইম এগুলো তৈরি হবে এবং কোষ কী করবে, ওই নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেবে। কিন্তু এই বিলম্বিত দশা যতক্ষণ চলবে, অর্থাৎ নতুন পরিবেশে তার অভিযোজিত হতে যতক্ষণ সময় লাগবে, এই সময়ের মধ্যে ব্যাকটেরিয়ার কোনো সংখ্যা বৃদ্ধি হবে না। এরপরে আসি আমরা ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি দশা। এই দশায় কোষগুলো খুব দ্রুত বিভাজিত হয়, কোষের সংখ্যা লগারিদম হারে বৃদ্ধি পায় এবং কোষের রাসায়নিক গঠন, বিপাক ও অন্যান্য শারীরবৃত্তীয় কার্যাবলীগুলো সুনির্দিষ্টভাবে বৃদ্ধি পেতে থাকে। ব্যাকটেরিয়ার সর্বোচ্চ বৃদ্ধি ঘটে। এই সময়ে ব্যাকটেরিয়ার জেনারেশন টাইমটা বের করা যায়। সংখ্যা বৃদ্ধি দশা। সংখ্যা বৃদ্ধির দশায় কোষের সংখ্যা
সংখ্যা সূচকের কার্যকারিতা অনুযায়ী বৃদ্ধি পায়। যেমন কোনো মাধ্যমে যদি ব্যাকটেরিয়ার একটা কোষ থাকে তাহলে তার যে সংখ্যা বৃদ্ধি হবে, অর্থাৎ নির্দিষ্ট সময় পরে তার প্রথম বংশধর যেটা হবে সেটা হবে দ্বিগুণ। অর্থাৎ যদি একটা ব্যাকটেরিয়া থাকে তাহলে প্রথম বংশধরে আমরা পাবো দ্বিগুণ, মানে 2-এর সাথে 1 গুণ করবো আমরা, তাহলে 2। এটাকে আমরা টু দি পাওয়ার 1 এভাবে লেখা যায়, 2-এর উপরে পাওয়ার তাহলে এটা যদি প্রথম বংশধর হয় আমরা দ্বিতীয় বংশধরে তার দ্বিগুণ পাবো। প্রথম বংশধরে যদি আমাদের ব্যাকটেরিয়ার সংখ্যা 2টা হয় তাহলে তৃতীয় বংশধরে তার দ্বিগুণ হবে। অর্থাৎ প্রথম বংশধরে যদি 2টা থাকে 2 দুগুণে 4, তার মানে তৃতীয় বংশধরে আমরা 4টা ব্যাকটেরিয়া পাবো, যেটা টু দি পাওয়ার 2 বলে লেখা যায়। এবং একইভাবে তৃতীয় বংশধরে আমরা দ্বিতীয় বংশধরে যা আছে তার দ্বিগুণ ব্যাকটেরিয়া পাবো। অর্থাৎ এখানে ছিল আমাদের কয়টা, 2 দুগুণে 4, 4টা ব্যাকটেরিয়া। তাহলে এখানে আমাদের হবে 4 দুগুণে 8, অর্থাৎ তৃতীয় বংশধরে 8টি ব্যাকটেরিয়া পাবো, যেটাকে টু দি পাওয়ার 3 দিয়ে লিখতে পারি। এবং এইভাবে করে আমরা nতম বংশধর যে পাবো টু দি পাওয়ার n ব্যাকটেরিয়া, অর্থাৎ এতগুলো ব্যাকটেরিয়া আমরা পাবো। কোনো প্রাথমিক সংখ্যার আকার n হলে কোনো, এখানে দেখা যাচ্ছে না ভালো করে, সরি, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। স্ক্রিনটা পুরো দেখা যাচ্ছে না, আমি খেয়াল করিনি। এখন দেখা যাচ্ছে। তো nতম তৃতীয় বংশধরে যদি আমরা পাই ব্যাকটেরিয়া সংখ্যা টু দি পাওয়ার 3 দিয়ে সূচিত করব, সেই হিসেবে আমরা nতম বংশধরে যদি যাই, nতম বংশধরে যেয়ে আমরা দেখতে পাবো যে ব্যাকটেরিয়ার সংখ্যা হবে টু দি পাওয়ার n। দেখা যাচ্ছে। তাহলে আমরা এখানে এভাবে দেখতে পারি, প্রথম বংশধরকে যদি আমরা n1 দিয়ে সূচিত করি তাহলে আমরা ব্যাকটেরিয়ার সংখ্যা পাবো 2 × n0। এখানে n0 হচ্ছে শুরুতে ব্যাকটেরিয়ার সংখ্যা, অর্থাৎ শুরুতে ব্যাকটেরিয়ার সংখ্যা কয়টা হবে, যদি 1 থাকে n0 = 1 ধরবো, যদি 100 থাকে ব্যাকটেরিয়ার সংখ্যা n0 = আমরা 100 ধরবো, এরকম। তাহলে আমরা পাচ্ছি কি, প্রথম বংশধরে যে ব্যাকটেরিয়ার সংখ্যা দ্বিগুণ হবে, অর্থাৎ n0 যে মান তার সাথে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে আমরা পেয়ে যাব যে ব্যাকটেরিয়ার সংখ্যা শুরুতে যা ছিল তার দ্বিগুণ হলো। তাহলে আমরা দ্বিতীয় বংশধরে যেয়ে পাবো n2 = 2 দিয়ে গুণ করব কাকে, প্রথম বংশধরে যে জনসংখ্যা আমরা ব্যাকটেরিয়ার যে সংখ্যা আমরা পেয়েছিলাম তার দ্বিগুণ, অর্থাৎ 2 × প্রথম বংশধরের সংখ্যা। তাহলে এটা দিয়ে আমরা যদি গুণ করি তাহলে আমরা পাবো 2² টু দি পাওয়ার 2 × n0। এটা গুণ করে আমরা এটা পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বংশধরের ব্যাকটেরিয়ার সংখ্যা। অনুরূপভাবে আমরা তৃতীয় বংশধরে যে দেখব n3 = আমরা দ্বিতীয় বংশধরে যে সংখ্যাটা ছিল তার দ্বিগুণ করব, অর্থাৎ 2 × এখানে 2² n0 যেটা ছিল সেটাকে আমরা গুণ করব। গুণ করলে আমরা কত পাবো, টু দি পাওয়ার 3 × n0, যেটা এখানে আমরা 1 ধরে করেছিলাম। 1 দিয়ে করলে এখানে n0 যদি 1 ধরি তাহলে টু দি পাওয়ার 3 হবে, শুধুমাত্র টু দি পাওয়ার 3 যদি আমরা n0 = 1 ধরি, এটা এখানে দেখানো হয়েছিল 1 ধরে। তাহলে আমরা nতম বংশধরে যে কি পাবো, n = 2 × এখানে তৃতীয় বংশধরে, তৃতীয় বংশধর না, শুরুর ব্যাকটেরিয়ার সংখ্যা, শুরুর ব্যাকটেরিয়ার সংখ্যা দিয়ে টু দি পাওয়ার n, অর্থাৎ nতম বংশধরে যা আমরা এতগুলো ব্যাকটেরিয়া পাবো। এবার আসি আমরা স্থির দশায়। স্থির দশাটায় কি হয়, এই দশায় বৃদ্ধির হার ধ্রুব থাকে।
এবং মান শূন্য, অর্থাৎ স্থির দশায় কোনো ব্যাকটেরিয়ার বৃদ্ধি হয় না। ব্যাকটেরিয়ার বৃদ্ধি এই সময় বন্ধ হয়ে যায় এবং ব্যাকটেরিয়া কোষে বিষাক্ত পদার্থসমূহ জমতে থাকে। ভায়াবেল বা জীবন্ত কোষের মাত্রা নেমে যায়। এরপর আসে আমরা মৃত্যুদশা। মৃত্যুদশা হচ্ছে স্থির দশার পরে ব্যাকটেরিয়ার কোষগুলো নতুন কোষ উৎপাদনের পরিবর্তে মারা যেতে থাকে। এই দশাকে আমরা বলবো ডেথ ফেজ, মৃত্যুদশা। এবং এই দশায় বিপাকীয় বিষাক্ত পদার্থ এবং বৃদ্ধিরোধক পদার্থ উৎপন্ন হতে থাকে। খাদ্য ঘাটতি দেখা যায় এবং নিঃশেষ হয়ে যায় এবং সজীব কোষের সংখ্যা আকস্মিকভাবে কমে যায়। এবার আমরা এই বৃদ্ধির ধাপগুলোকে আমরা একটা কার্ভের মাধ্যমে দেখাবো, যেটাকে বলা হয় গ্রোথ কার্ভ। আচ্ছা, গ্রোথ কার্ভটা কি? সময়ের সাথে ব্যাকটেরিয়ার বৃদ্ধির হারকে একটি লেখচিত্র অঙ্কন করলে যে কার্ভ পাওয়া যাবে তাকে বলবো গ্রোথ কার্ভ। এটা একটা গ্রোথ কার্ভ। এখানে নিচে সময় দেওয়া আছে আর এখানে ব্যাকটেরিয়ার সংখ্যা দেওয়া আছে। দেখা যাচ্ছে না, একটু নিচু করে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, গ্রোথ কার্ভে আমরা কি দেখব? এখানে ব্যাকটেরিয়ার সংখ্যাটা দেখা যাচ্ছে আর এখানে সময়। এখানে ল্যাগ ফেজ। এখানে ল্যাগ ফেজে আমরা কি দেখতে পাচ্ছি? ল্যাগ ফেজে ব্যাকটেরিয়া কোনো বৃদ্ধি হচ্ছে না, কাজে এই রেখাটা সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ সময় আগাচ্ছে, সময় বয়ে যাচ্ছে, কিন্তু ব্যাকটেরিয়ার সংখ্যা যেহেতু বৃদ্ধি পাচ্ছে না তাকে আমরা সমান্তরাল রেখা দিয়ে দেখাচ্ছি। তাহলে ল্যাগ ফেজে আমাদের কি হচ্ছে? কোষের সংখ্যা বৃদ্ধি পায় না, কোষ শারীরবৃত্তীয়ভাবে সক্রিয় হয়ে ওঠে, কোষে এনজাইম কোএনজাইম এগুলো তৈরি হতে থাকে এবং বিভাজনের জন্য ব্যাকটেরিয়াগুলো প্রস্তুতি নিতে থাকে। এই প্রস্তুতি অবস্থাটাকে বা নতুন মাধ্যমে ব্যাকটেরিয়ার অভিযোজিত হওয়ার জন্য যে সময়টুকু লাগছে তাদের, সেটুকুই আমরা বলবো ল্যাগ ফেজ। এরপর আমরা আসব বৃদ্ধি দশা, সংখ্যা বৃদ্ধি দশা। এখানে আমরা দেখতে পাচ্ছি সংখ্যা বৃদ্ধি দশায় এখানে ব্যাকটেরিয়ার সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, সর্বোচ্চ বৃদ্ধি ঘটতে থাকে। এখানে সময় চলে যাচ্ছে, সময়ের সাথে সাথে বৃদ্ধিও বেড়ে যাচ্ছে। একসময় সংখ্যা বৃদ্ধি হতে হতে আর হয় না, তখন ব্যাকটেরিয়ার বৃদ্ধি বন্ধ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত যতটুকু সময় সংখ্যার বৃদ্ধি হবে, এই বৃদ্ধির সময়টুকু, অর্থাৎ এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু সময় হচ্ছে সংখ্যা বৃদ্ধি দশা। এরপর স্টেশনারি ফেজ বা স্থির দশা। আমরা জানি এই ফেজে এসে কোনো বৃদ্ধি ঘটে না, ধ্রুব থাকে, অর্থাৎ ব্যাকটেরিয়া তখন মারাও যায় না, নতুন কোষ তৈরিও হয় না, কাজে সংখ্যা ধ্রুব, যা ছিল সেটাই থাকে। এখানে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে সর্বোচ্চ বৃদ্ধি পাওয়ার পর যে সংখ্যা থাকে সেই সংখ্যাটাই এখানে স্থির থাকে, অর্থাৎ সেটা আর কমে না, কারণ এখানে মৃত্যু শুরু হয় না, মৃত্যু শুরু হয় ডেথ ফেজে। যে স্টেশনারি ফেজে এসে ব্যাকটেরিয়ার সংখ্যাটা সর্বোচ্চ বৃদ্ধির পর যেটা ছিল সেই সংখ্যাটাই এখানে থাকবে এবং যতক্ষণ পর্যন্ত এই স্থির থাকবে সেই সময়টাকে বলা হবে স্টেশনারি ফেজ। এই সময় বিপাকীয় বিষাক্ত পদার্থ জমা হয় এবং কোষগুলো তখন নিষ্ক্রিয় থাকে। এরপর আসি ডেথ ফেজ। ডেথ ফেজে ব্যাকটেরিয়ার সংখ্যা ক্রমশ ব্যাকটেরিয়াগুলো মারা যেতে থাকে, কারণ কোষে বিপাকীয় বিষাক্ত পদার্থ তৈরি হয় এবং বৃদ্ধিরোধক পদার্থ তৈরি হয় এবং কোষগুলো বৃদ্ধি পাওয়ার পরিবর্তে এখানে মারা যেতে থাকে। কাজে সময়ের সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সময় এখান থেকে এই সময় পর্যন্ত সময় হয়ে যাচ্ছে অনেক, এবং সেই সাথে ব্যাকটেরিয়ার কোষের সংখ্যা ধীরে ধীরে কমতে কমতে একদম শূন্য চলে আসে, অর্থাৎ সব মারা যায়। তাহলে এই যে আমরা কার্ভের মাধ্যমে দেখতে পেলাম ব্যাকটেরিয়ার বৃদ্ধির হার, এই কার্ভটাকে আমরা বলবো গ্রোথ কার্ভ। এখন আমরা দেখব জেনারেশন টাইম বা বংশধর সময় কাকে বলে। কোনো একটি কোষ দ্বিবিভাজিত হওয়ার জন্যে বা ব্যাকটেরিয়ার জনসংখ্যা দ্বিগুণ হওয়ার জন্যে যে সময়ের প্রয়োজন তাকে জেনারেশন টাইম বা বংশবৃদ্ধির সময় বলে। অর্থাৎ এটা আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন কোনো মাধ্যমে ব্যাকটেরিয়ার সংখ্যা আছে 100টা, তো 100টা ব্যাকটেরিয়া একটা সময় পরে কি হবে? দ্বিবিভাজিত হলে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে 100টা ব্যাকটেরিয়া দ্বিগুণ হলে কয়টা হবে? 200। তো এই 200 ব্যাকটেরিয়া হতে একটা সময় লাগবে, দেখা যাচ্ছে সেটা 20 মিনিট হতে পারে কিংবা 30 মিনিট হতে পারে।
এই যে 20 মিনিট সময়ের মধ্যে যে 100 ব্যাকটেরিয়া দ্বিগুণ হয়ে গেল, অর্থাৎ 200 ব্যাকটেরিয়া হয়ে গেল, এই 20 মিনিট সময়কেই বলা হবে বংশধর সময়। আর যদি সেটা একটা কোষ দিয়ে বলি তাহলে হবে একই ঘটনা। যদি একটা ব্যাকটেরিয়ার কোষ হয় তাহলে একটা থেকে দুইটা হতে, একটা ব্যাকটেরিয়া থেকে দুটো ব্যাকটেরিয়া হতেও দেখা যাচ্ছে 20 মিনিট সময় লাগলো, একই সময়। সেই 20 মিনিট সময় সেটাই হচ্ছে বংশধর সময়। এখন মাধ্যমে যদি একটা ব্যাকটেরিয়া থাকে সে 20 মিনিটে দুটো হবে, কিংবা মাধ্যমের মধ্যে যদি কোনো মাধ্যমে যদি 100 ব্যাকটেরিয়া থাকে সেটাও কিন্তু 100 থেকে 200 ব্যাকটেরিয়া হতে সেই 20 মিনিট সময় লাগবে, কারণ তাদের বংশধর সময় হচ্ছে 20 মিনিট। ওই সময়টাতে ব্যাকটেরিয়াগুলো যত ব্যাকটেরিয়া আছে সবাই ওই সময়ের মধ্যে দ্বিগুণ হবে। তাহলে এটাই হলো ব্যাকটেরিয়ার বংশধর সময়, অর্থাৎ যে সময়ে তারা দ্বিবিভাজিত হয়ে দুটো ব্যাকটেরিয়ায় পরিণত হচ্ছে, অর্থাৎ দ্বিগুণ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার বংশধরের সময় নির্ণয়, অর্থাৎ বংশধর সময়কে আমরা কি দ্বারা সূচিত করি? জি দিয়ে। এই জি নির্ণয় কিভাবে করি সেটা আমরা এখন দেখব। একটি ব্যাকটেরিয়ার কোষ দ্বিবিভাজন পদ্ধতিতে বিভাজিত হয়ে দুইটি কোষ সৃষ্টি করে। এক্ষেত্রে ব্যাকটেরিয়ার বৃদ্ধি চক্রে যদি কোনো মৃত্যু না ঘটে তবে ব্যাকটেরিয়ার জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। যেমন যদি একটা ব্যাকটেরিয়া থাকে তাহলে প্রথম বংশধরের যে দ্বিগুণ হবে, অর্থাৎ 2 একে 2, 2। দ্বিতীয় বংশধরের যে আবার দ্বিগুণ হবে, অর্থাৎ 2 দুগুণে 4, যেটাকে টু দি পাওয়ার 2 দিয়ে লেখা যায়। তৃতীয় বংশধর হবে 4 দুগুণে 8, 8কে আমরা টু দি পাওয়ার 3 দিয়ে লিখি। তেমনি করে এনতম বংশধরের যে এখানে যেমন 2 এর উপরে 2 দ্বিতীয় বংশধর, তৃতীয় বংশধর টু দি পাওয়ার 3, তেমনি এনতম বংশধরের যে টু দি পাওয়ার n, এটা দিয়ে ব্যাকটেরিয়ার সংখ্যা পাওয়া যাবে। এনতম বংশধরে কতগুলো ব্যাকটেরিয়া হবে সেটা টু দি পাওয়ার n দিয়ে প্রকাশ করা হবে। আচ্ছা, এক্ষেত্রে n হচ্ছে বংশধর সংখ্যা। n হচ্ছে কি? বংশধর সংখ্যা। ধরে নেওয়া যায় প্রতিটি কার্যকরী বংশধরে ব্যাকটেরিয়ার জনসংখ্যার কোনো মৃত্যু ঘটে না এবং জনসংখ্যা দ্বিগুণ হয়। তাহলে নির্দিষ্ট সময় পরে মোট জনসংখ্যা n-কে নিম্নলিখিতভাবে প্রকাশ করা যায়, অর্থাৎ n = 1 × টু দি পাওয়ার n, অর্থাৎ নির্দিষ্ট সময় পরে n, অর্থাৎ নির্দিষ্ট সময় পরে n মানে নির্দিষ্ট সময় পরে মোট ব্যাকটেরিয়ার সংখ্যা। কিভাবে বের করব? 1 দিয়ে, 1 হচ্ছে শুরুতে ব্যাকটেরিয়ার সংখ্যা, ইন্টু টু দি পাওয়ার n, অর্থাৎ nতম বংশধরের ব্যাকটেরিয়ার সংখ্যা। এটার সাথে এটা গুণ করলে আমরা এই নির্দিষ্ট সময় পরে মোট জনসংখ্যা, মোট ব্যাকটেরিয়ার সংখ্যা কত হবে সেটা আমরা বের করতে পারবো। বাস্তবে ইনোকুলেশনের সময় অর্থাৎ 0 সময়ে ব্যাকটেরিয়ার সংখ্যা n0 = n থাকে না, কয়েক হাজার বা তারও বেশি থাকে। কারণ আমরা যখন কোনো মাধ্যমে ব্যাকটেরিয়া কালচার করি কখনোই আমরা কিন্তু একটা ব্যাকটেরিয়া দিয়ে কালচার করি না, একাধিক ব্যাকটেরিয়া সেখানে ইনোকুলেশন করা হয়। তাহলে এই শুরুতে ব্যাকটেরিয়ার সংখ্যা সাধারণত 1 থাকে না। আমরা বোঝার সুবিধার্থে বা হিসেবের সুবিধার্থে 1 ধরে আমরা করি, কিন্তু বাস্তবে আসলে ওখানে কয়েক হাজার বা তারও বেশি থাকতে পারে। তাহলে আমরা সূত্রটাকে একটু ঘুরিয়ে লিখি। n এর জায়গায় n-ই লিখবো, 1 এর জায়গায় n0 লিখবো, কারণ যেহেতু একটা থাকে না কয়েক হাজার থাকতে পারে, তাহলে আমরা n0 দিব। n0 দিয়ে n0 মান আমরা বসিয়ে নিব, যে সেটা 100 ব্যাকটেরিয়া ছিল শুরুতে না 500 ব্যাকটেরিয়া ছিল, সেটা n0 জায়গায় আমরা বসিয়ে নিতে পারি। তাহলে n0 = টু দি পাওয়ার n, সেম এটাই 1 এর জায়গায় শুধু n0, শুরুতে ব্যাকটেরিয়ার সংখ্যা। এখানে শুরুতে ব্যাকটেরিয়ার সংখ্যা 1 ধরে করেছি, এখানে n0 দিয়ে দিছি, কারণ আমরা n0 মানটা পরে বসিয়ে নেব জানা থাকলে, ইন্টু টু দি পাওয়ার n, এখানে টু দি পাওয়ার n দেওয়া ছিল, এটাই এই সূত্রটাকে মডিফাই করা হয়েছে। এখানে n0 হচ্ছে শুরুতে ব্যাকটেরিয়ার সংখ্যা, আর n হচ্ছে বংশধরের সংখ্যা, অর্থাৎ কততম বংশধর সেটা। এখন আমরা এই 2 নম্বর সূত্র, এইখানে যে 2 নম্বর সূত্রটা লিখেছিলাম n = n0 × টু দি পাওয়ার n, এখানে আমরা log 10 বসাবো। তাহলে n এর জায়গা হবে log 10 n, এখানে হবে log 10 n0 ইন্টু এখানে টু দি পাওয়ার n এর সাথে log 10 বসালে হবে n log 10 স্কয়ার। এই যে log 10 n = log 10 n0 শুরুতে ব্যাকটেরিয়ার সংখ্যা ইন্টু n log 10 স্কয়ার। বা আমরা এটাকে এভাবে লিখতে পারি n log 10 স্কয়ার = এটা n - log 10 n0। সমীকরণ নিয়ম অনুযায়ী আমরা এখন দেখাবো। তাহলে n হবে কি হবে? এটা log 10 n - log 10 n0 ভাগ log 10 স্কয়ার। এটাকে আমরা এখান থেকে নিচে নিয়ে আসলাম। এবার সমীকরণ 3-এ log 10 স্কয়ারের মান বসিয়ে আমরা কি পাবো? এইখানে log 10 স্কয়ারের একটা মান আছে,
যেটা আমরা জানি যে 0.301। তাহলে উপরে log10n মাইনাস log10n0, এখানে একটা 0 হবে, এখানে একটু 0 হবে, এটা বোধহয় দেয়নি, উঠেনি। আচ্ছা, তাহলে log10n0, এই যে জিরোটাকে আবার একদম নিচে নামিয়ে ফেলেছে। log10n মাইনাস log10n0, জিরোটা একটু উপরে হবে, ভাগ 0.301। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, n ইকুয়াল টু 1/0.301, ব্র্যাকেটে এটাকে দিলাম log10n মাইনাস log10n0। তাহলে আমরা এটাকে ভাগ করলে 1 দিয়ে 1/0.301 ভাগ করলে হয় 3.3। তাহলে n ইকুয়াল টু 3.3 ব্র্যাকেটে log10n মাইনাস log10n0, এটাকে আমরা সমীকরণ 4 দিলাম। এবার আমরা দেখব প্রাথমিক জনসংখ্যা, অর্থাৎ এই n এর মান এবং বৃদ্ধির পর জনসংখ্যা, প্রাথমিক জনসংখ্যা হচ্ছে n এবং বৃদ্ধির পর জনসংখ্যা, প্রাথমিক জনসংখ্যা n0, শুরুতে ব্যাকটেরিয়ার সংখ্যা, এবং বৃদ্ধির পর জনসংখ্যা অর্থাৎ n, এই দুটো যদি জানতে পারি তাহলে উক্ত সমীকরণের সাহায্যে আমরা বংশধর সংখ্যা বের করতে পারি। অর্থাৎ n এর মান হচ্ছে বংশধর সময়, যেটা বংশধর সংখ্যা, সেটা আমরা বের করতে পারবো। তাহলে নির্দিষ্ট সময় t অন্তর, অর্থাৎ বংশধর সংখ্যা n হচ্ছে বংশধর সংখ্যা যদি জানা যায়, মানে n হচ্ছে বংশধর সংখ্যা কত সেটা, তাহলে g বের করতে পারবো। তাহলে g ইকুয়াল টু হবে t/n। n এর মান আমরা এখান থেকে জানি, n ইকুয়াল টু 3.3 ব্র্যাকেটে log10n মাইনাস log10n0, সেটা আমরা এখন এখানে n এর মান বসালে পাবো। সমীকরণ 4 থেকে জানি n ইকুয়াল টু 3.3 log10n মাইনাস log10n0, সেটা আমরা n এর জায়গায় বসিয়ে দিব। g ইকুয়াল টু t/n এর মান বসলাম 3.3 ব্র্যাকেটে log10n মাইনাস log10n0। অর্থাৎ ফাইনালি আমরা যদি সময়টা বের করতে পারি, অর্থাৎ কত সময় পরে আমরা বংশধর সংখ্যাটা বের করতে যাচ্ছি, বংশধর সময়, তাহলে মানে মোট সময় টি হচ্ছে মোট সময়, তাহলে আমরা বের করতে পারবো। যেমন আমরা জি যদি ধরি বংশধর সময় 20 মিনিট, অর্থাৎ 20 মিনিট পর একটা বংশধর পাওয়া যায়, অর্থাৎ ব্যাকটেরিয়ার দ্বিবিভাজিত হতে সময় লাগে যদি 20 মিনিট, তাহলে দেখা যাচ্ছে যে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিটে 3টা বংশধর পাওয়া যাবে। 20 মিনিটে একটা প্রথম বংশধর, পরবর্তী 20 মিনিটে আরেকটা বংশধর, এবং পরবর্তী 20 মিনিটে আরেকটা বংশধর, তাহলে 1 ঘন্টায় আমরা 3টা বংশধর পাবো। তাহলে আমাদের মোট সময় হবে 1 ঘন্টা টি, আর জি এর জায়গায় হবে দেখা যাচ্ছে বংশধর সময় 20 মিনিট, এরকম। তাহলে এটা হচ্ছে আমরা আসলে বের করব সময়, এবং এগুলো জানতে পারলে এই শুরুতে ব্যাকটেরিয়ার সংখ্যা, 1 ঘন্টা পর ব্যাকটেরিয়ার সংখ্যা, এগুলো জানতে পারলে আমরা তখন বংশধর সময়টা বের করতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের সমীকরণ বের করার সূত্র। এটা অণুজীবের বৃদ্ধির হার। আচ্ছা, বৃদ্ধির হার অণুজীবের কাকে বলে? প্রতি ঘন্টায় যে সংখ্যক বংশধর সম্পন্ন হয় তাকে বৃদ্ধির হার বলে, গ্রোথ রেট। বৃদ্ধির হার বা গ্রোথ রেট বলে, একে আর দ্বারা সূচিত করা হয়। বৃদ্ধির হার নির্ণয়। আচ্ছা, বৃদ্ধির হার নির্ণয়, এটা হচ্ছে সূচকের নিয়ম অনুসারে বৃদ্ধির সময় অণুজীবের বৃদ্ধির হারকে যদি আর দ্বারা সূচিত করা হয় তাহলে আর হবে বংশধরের সময়ের বিপরীত, অর্থাৎ বংশধর সময়কে আমরা জি দিয়ে সূচিত করি। তাহলে আর ইকুয়াল টু হবে 1/g, কারণ বংশধর সময়ের বিপরীত, জি হচ্ছে বংশধর সময়, কাজে 1/g হবে। আমরা এখানে জানি জি ইকুয়াল টু t/n, আমরা এর আগে বের করেছিলাম, কিন্তু জি ইকুয়াল টু t/n, অর্থাৎ বংশধর সময় সমান হচ্ছে মোট সময় বাই বংশধর সংখ্যা। তাহলে আর হচ্ছে বংশধর সময়ের বিপরীত, তার মানে t/1/g। তাহলে জি এর মান আমরা বসাই t/n যদি দেই, তাহলে এখানে কি হবে 1/g, জি এর মান যদি t/n বসাই তাহলে সেটা উল্টে যাবে, অর্থাৎ আর ইকুয়াল টু তখন হয়ে যাবে n/t, অর্থাৎ এখানে নিচে n ছিল, nটা উপরে উঠে যাবে আর টিটা নিচে নেবে, কারণ বংশধর সময়ের বিপরীত মানে বংশধর সময় যদি হয় t/n, তাহলে বৃদ্ধির হার তার বিপরীত মানে এটা উল্টে যাবে, n হবে উপরে, টি হবে নিচে। তেমনি এটার মান হচ্ছে আমরা জানি, যেমন n এর মানটা আমরা জানি 3.3 ইন্টু log10n মাইনাস log10n0 ভাগ টি, এটা হচ্ছে আমরা জানি n এর মান ভাগ টিটা এখানে বসিয়ে দিলাম। এটা একটা উদাহরণ আমি বলে দিই, যেমন যেটা আগে বললাম যে 20 মিনিটে যদি একটা বংশধর পাওয়া যায়, না এভাবে না বলি যে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিটে আমরা পাই হচ্ছে 3টা বংশধর। 3টা বংশধর যদি আমরা পাই
তাহলে বংশধর সংখ্যা হচ্ছে দাঁড়াচ্ছে কত, n ইকুয়াল টু 3, আর টি হচ্ছে 60 মিনিট। যদি তাই হয় তাহলে আমরা কি পাচ্ছি, বৃদ্ধির হার আর ইকুয়াল টু সমান কত, n বাই টি। n হচ্ছে 3 আর টি হচ্ছে 60 মিনিট। তাহলে এটাকে ভাগ দিব, ভাগ দিয়ে যেটা মান পাবো সেটা হবে আর। আর যদি আমরা এখানে বংশধর সময় বের করতে চাই, অর্থাৎ জি এর মান বের করতে চাই, তাহলে আমরা এখানে কি করব, জি ইকুয়াল টু এখানে আমরা দিব যে টি হচ্ছে 60 মিনিট, টি সমান 60 আর এন হচ্ছে 3টা বংশধর পাই। তাহলে 60 মিনিটে যদি আমরা বংশধর পাই 3টা, তাহলে 60 ভাগ 3 যদি হয় তাহলে ভাগ করলে কত হবে, 20। তাহলে জি অর্থাৎ বংশধর সময় হচ্ছে 20 মিনিট। এটাই হচ্ছে বংশধর সময় বের করা। আর হচ্ছে এটাকে জাস্ট উল্টে যেটা হয় সেটা মান বের করব। তাহলে বংশধর সময় আমরা কীভাবে পাচ্ছি, যে 1 ঘন্টায় অর্থাৎ 60 মিনিটে বংশধর পারলাম আমরা 3টা। যদি তাই হয় তাহলে 3 দিয়ে আমরা 60কে ভাগ করবো, 3 × 60। তাহলে বংশধর সময় হলো 20 মিনিট। অর্থাৎ একটা ব্যাকটেরিয়া কোষ দ্বিবিভাজিত হতে বা কোনো মাধ্যমের কোষ দ্বিগুণ হতে সময় লাগতেছে 20 মিনিট। এইভাবে আমরা বংশধর সময় এবং আর বের করতে পারি। অণুজীবের বৃদ্ধি পরিমাপ। অণুজীবের বৃদ্ধি পরিমাপ বিভিন্নভাবে অণুজীবের বৃদ্ধি হয়, এটা তো আমরা জানি। অণুজীবের বৃদ্ধি হয়, সংখ্যা বৃদ্ধি হয়, আকার আকৃতি বৃদ্ধি পায়, এবং এই অণুজীবের বৃদ্ধিটাকে আমরা মেপে বের করব। কিভাবে? বিভিন্ন রকমভাবে অণুজীবের বৃদ্ধি পরিমাপ করা হয়, যেমন সেল কাউন্ট, সেল ম্যাস, সেল অ্যাক্টিভিটি। সেল কাউন্টটা কি? মাইক্রোস্কোপি বা ইলেকট্রিক্যাল পার্টিকেল গণনার উপর ভিত্তি করে প্রত্যক্ষভাবে ব্যাকটেরিয়ার বৃদ্ধি পরিমাপ করা যায়, অথবা কলোনি গণনার মাধ্যমে পরোক্ষভাবে বৃদ্ধি পরিমাপ করা যায়। আর সেল ম্যাস হচ্ছে ওয়েটিং বা কোষের ঘনত্ব। সেল ম্যাস কোষের ঘনত্ব পরিমাপের মাধ্যমে বা টার্বিডিটি, অপটিক্যাল ডেন্সিটি যেটা, এর মাধ্যমে পরোক্ষভাবে বৃদ্ধি পরিমাপ করা যায়। এটার একটা উদাহরণ আছে, আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি কীভাবে করে ওয়েটিং বা টার্বিডিটির মাধ্যমে ব্যাকটেরিয়া বৃদ্ধি পরিমাপ করা হয়। এরপর আসি সেল অ্যাক্টিভিটি। পপুলেশন সাইটের বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটি এ মাত্রার সম্পর্ক নির্ণয়ের মাধ্যমে পরোক্ষমিটার জায়গায় 1 ml ব্যাকটেরিয়া সাসপেনশন ছড়ানো যায়। আচ্ছা, বইতে এখানে একটু ভুল দেওয়া আছে, 1 সেন্টিমিটার স্কোয়ার দেওয়া আছে, এখানে 1 সেন্টিমিটার কিউব হবে, আর এখানে একটু 0.1 দেওয়া আছে, আসলে এটা 1 ml ব্যাকটেরিয়ার হবে। 1 ml ব্যাকটেরিয়া সাসপেনশন ছড়ানো যায় কতটুকু জায়গার মধ্যে? 1 মিলিলিটার, 1 সেন্টিমিটার কিউব। আচ্ছা, যেহেতু সমগ্র অঞ্চল পরীক্ষা করা জটিল, তাই আমরা সাধারণত কিছু দৈবভাবে নির্ধারিত মাইক্রোস্কোপিক ফিল্ডের কোষ গণনা করব। যদি ফিল্ডের ব্যাস পরিমাপ করা যায় তবে তার এরিয়া নিম্নোক্ত ফর্মুলার সাহায্যে বের করা যায়। পেট্রোফাসা কাউন্টিং চেম্বার। আচ্ছা, এই চেম্বার দ্বারা ব্যাকটেরিয়া সহজে ও সঠিকভাবে গণনা করা যায়। এটা একটা স্পেশাল স্লাইড যাতে 1/400 মিলিমিটার স্কোয়ার পরিমাপের বর্গাকৃতির দাগ কাটা থাকে। স্লাইডের মধ্যকার গভীরতা 1/50 মিলিমিটার। আচ্ছা, এটা আগে স্লাইডটা আরেকবার একটু দেখে আসি তাহলে আমরা। এটা হলো স্লাইড, এবং স্লাইডের মধ্যে এটা একটা গর্ত। এই গর্তের মধ্যে আমরা ব্যাকটেরিয়ার সাসপেনশন ঢালবো। আচ্ছা, এখানে বলি গর্তটা, যে এই গর্তটা একটা বর্গাকৃতির গর্ত আছে, সেই বর্গাকৃতির গর্তটাকে আমরা কি করব, এটা দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে 1 মিলিমিটার, দৈর্ঘ্য 1 মিলিমিটার, প্রস্থ 1 মিলিমিটার। আমরা এটাকে কাল্পনিকভাবে কতগুলো দাগে দিয়ে বিভক্ত করব, যেমন 20টা দাগ দিয়ে করব। 20টা দাগে দিয়ে 20 ভাগে ভাগ করলাম, দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর। যদি তাই হয় তাহলে এখানে একটি বর্গের দৈর্ঘ্য প্রস্থ কতটুকু হচ্ছে, এই বর্গের দৈর্ঘ্য হবে, যদি এইটা দৈর্ঘ্যটা থাকে 1 মিলিমিটার, তাহলে এটা 20 ভাগে ভাগ করলে তার একটা ঘরের দৈর্ঘ্য হবে 1/20 মিলিমিটার। তেমনি প্রস্থ হবে, যেহেতু প্রস্থ 1 মিলিমিটার আছে, প্রস্থ 1 মিলিমিটার, দৈর্ঘ্য 1 মিলিমিটার, তাহলে 20 ভাগে ভাগ করলে দৈর্ঘ্য বরাবর এর দৈর্ঘ্য হবে 1 মিলিমিটার এবং প্রস্থ হবে 1 মিলিমিটার। অর্থাৎ এই ছোট ঘরের, আমরা কিন্তু পুরোটা বলছি না, 20 ভাগে ভাগ করেছি, যেহেতু একটা ছোট বর্গের দৈর্ঘ্য 1/20 আর প্রস্থ 1/20। যদি তাই হয় তাহলে আমাদের এই ছোট্ট বর্গের, এই যে 4 কোণা ছোট্ট বর্গের ক্ষেত্রফল হবে 1/20 × 1/20।
তাহলে কত হচ্ছে 1/400 মিলিমিটার স্কোয়ার, যেটা এখানে বলা হয়েছে স্পেশাল স্লাইড, যাতে 1/400 মিলিমিটার স্কোয়ার পরিমাপের বর্গাকৃতির দাগ কাটা থাকে। এখানে কিন্তু অনেকগুলো বর্গ আছে, এর একটা বর্গেরই ওখানে ক্ষেত্রফল দেওয়া হয়েছে, যেটা হচ্ছে 1/400 মিলিমিটার স্কোয়ার। তাহলে আমরা ওই স্লাইডের মধ্যেকার গভীরতা হচ্ছে 1/50 মিলিমিটার। এখানে দেখো স্লাইডটা যেহেতু গর্ত, তার মানে কি গর্ত যেহেতু আছে অবশ্যই তার গভীরতা আছে। উপর থেকে কভার স্লিপের নিচে গর্ত থেকে কভার স্লাইড পর্যন্ত দূরত্বটাকে গভীরতা বলবো। তো এই গর্তের গভীরতা হচ্ছে 1/50। যদি তাই হয় আমরা আয়তন আমরা কীভাবে বার করি? দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এই স্লাইডের এই বর্গাকৃতির দৈর্ঘ্য প্রস্থ এবং সেই সাথে গর্তের উচ্চতাটা হবে তার উচ্চতা। তা তিনটা মিলিয়ে আমরা পাবো আয়তন 1/400 ইন্টু 1/50 কত হবে? তাহলে 1/20000 অর্থাৎ 20,000, 1/20,000 মিলিমিটার কিউব। কারণ তিনটা না, এখানে ক্ষেত্রফল ছিল স্কোয়ার আর এখানে উচ্চতা মিলিমিটার স্কোয়ার আর মিলিমিটার, তিনটা মিলে হবে মিলিমিটার কিউব। এখন আমরা এটাকে সেন্টিমিটারে প্রকাশ করব। তাহলে সেন্টিমিটার করলে এটা আরও ছোট হয়ে যাবে। তাহলে এখানে 1000 দিয়ে ভাগ দিচ্ছি আমরা। তাহলে 200, 4টা জিরো আছে, সেখানে আরও 3টা জিরো যোগ হবে। তাহলে কত হচ্ছে 7টা জিরো হবে এখানে, 2 এর পর 7টা জিরো, 1/এত সেন্টিমিটার কিউব। তাহলে এটা হচ্ছে আমাদের, তাহলে কোন জায়গাটার আমরা আয়তন পেলাম? এই একটা বর্গের, ছোট্ট একটা বর্গের আয়তন পেলাম, যার দৈর্ঘ্য 1/20, প্রস্থ 1/20 আর উচ্চতা হচ্ছে 1/50। এখানে দৈর্ঘ্য প্রস্থ মিলিয়ে হচ্ছে 1/400 আর উচ্চতা 1/50 মিলে যেটা হয় সেটাকে আমরা সেন্টিমিটার প্রকাশ করলাম। এটা হলো সেই একটি ঘরের, অর্থাৎ এই একটি বর্গের আয়তন। তাহলে এখন আমরা একটা সাসপেনশনকে আমরা ওই স্লাইডের গর্তের মধ্যে আমরা রাখলাম এবং মাইক্রোস্কোপে আমরা দেখে ব্যাকটেরিয়াগুলো গণনা করব। ধরা যাক এখানে প্রত্যেকটা বর্গাকৃতির ঘরে 5টা ব্যাকটেরিয়া দেখা যায়। গড়ে মানে হচ্ছে কোনোটা 4টা হতে পারে, কোনোটা 6টা হতে পারে, এরকম করে আমরা গড় ধরে নিলাম যে এক একটা বর্গাকৃতির ঘরে 5টা ব্যাকটেরিয়া থাকে। তো যদি 5টা ব্যাকটেরিয়া একটা ঘরের মধ্যে থাকে, অর্থাৎ এতটুকু জায়গার মধ্যে থাকে 5টা ব্যাকটেরিয়া, প্রতি দাগান্বিত বর্গের 5টা ব্যাকটেরিয়া একটু গণনা করা হলো। তাহলে এতটুকু জায়গার মধ্যে যদি পাওয়া যায় 5টা ব্যাকটেরিয়া, 1 সেন্টিমিটার কিউব, আমরা বলছিলাম 1 সেন্টিমিটার কিউবে 1 মিলিলিটার ব্যাকটেরিয়া সাসপেনশন দেওয়া যায়। তাহলে 1 সেন্টিমিটার কিউবে আমরা কতগুলো ব্যাকটেরিয়া পাবো? এটা গুণ হয়ে যাবে 5 ইন্টু, কারণ এতটুকু জায়গা হয় 5টা, অথবা 1 সেন্টিমিটার হবে এত গুণ 5, তাহলে 5 ইন্টু এটা হবে বা 10⁸। এখানে 7টা জিরো আছে, এখানে 7টা জিরো, এখানেও 7টা জিরো হবে। বইতে ভুল দেওয়া আছে, এখানে একটা জিরো বেশি দেওয়া আছে, তোমরা কারেকশন করে নিবে। এখানে 7টা জিরো হবে। তাহলে 5 ইন্টু এত গুণ করলে আমরা পাবো 10⁸ ব্যাকটেরিয়া। তাহলে এটা আমরা কতটুকু জায়গা পাচ্ছি? 1 সেন্টিমিটার কিউব জায়গায়। আর 1 সেন্টিমিটার কিউবে 1 ml ব্যাকটেরিয়া ছড়ানো যায়। কাজে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি যে 1 সেন্টিমিটার কিউব জায়গা কিংবা 1 মিলিলিটারের ব্যাকটেরিয়ায় এতগুলো ব্যাকটেরিয়া থাকে, 1 মিলিলিটার সাসপেনশন। এখান থেকে আমরা ব্যাকটেরিয়ার পরিমাপ বের করলাম। এখানে দেখো এরিয়া হচ্ছে 1/400 মিলিমিটার স্কোয়ার, হাইট হচ্ছে 1/50, যেটা এখানে আমি বলে দিয়েছিলাম। তাহলে ভলিউম বা আয়তন পাবো আমরা 1/400 ইন্টু 1/50 সমান এত মিলিমিটার কিউব। আজকে তোমাদেরকে এই পর্যন্তই দেখাবো। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে বাকি অংশগুলো আরও দেখিয়ে দেবো। তোমরা ভালো থাকো, এই দোয়া করছি, তোমাদের সুস্থতা কামনা। আল্লাহ হাফেজ।